আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বেনজির আহমেদ রয়েছেন, আমাদের বার্তা সম্পাদক। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। আপনি যখন এখানে অনুষ্ঠান শুরু করলেন, আমরা দুজনেই বলতে গেলে অনেকটা আনমনা ছিলাম। তো হঠাৎ করে আপনি যখন বললেন বার্তা কক্ষে রয়েছেন বেনজির, আমি আই ওয়াজ সারপ্রাইজ যে আইজি বেনজির বার্তা কক্ষে আসলো কেন। অনেকগুলো নাম আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই, রাজনৈতিক অঙ্গনে, পুলিশ প্রশাসনে, অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশনে, এমনকি রাষ্ট্রের যে স্পর্শকাতর যে জায়গায়, সেখানে অনেকগুলো পরিচিত মুখ এবং নাম, যে নামগুলো শুনলেই আমাদের মধ্যে একটা ভয় চলে আসে, আতঙ্ক চলে আসে, আমাদের জিহ্বায় জড়তা চলে আসে। এবং অবাক করার ব্যাপার হলো যে আমরা এখন কিয়ামতের আগে মানুষের যে ধরনের একটা আলামত থাকে, যে অনেকটা নেশাগ্রস্ত অবস্থায় মানুষ ঘুরতে থাকবে সেই হাসরের ময়দানে, কেউ কারণে মনে থাকবে না। তো এই আপনি যখন এখানে অনুষ্ঠান শুরু করলেন, আমরা দুজনেই বলতে গেলে অনেকটা আনমনা ছিলাম। তো হঠাৎ করে আপনি যখন বললেন বার্তা কক্ষে রয়েছেন বেনজির, আমি আই ওয়াজ সারপ্রাইজ যে আইজি বেনজির বার্তা কক্ষে আসলো কেন, এবং তাহলে কি বলবো আমি, সে কোথা থেকে এলো। তো এই যে দেখেন, আপনার বার্তা কক্ষে একজন কর্মকর্তা রয়েছেন যার নাম বেনজির সাহেব। আমি আর অবচেতন মনে পুলিশের সাবেক আইজি বেনজিরের নাম সেখানে চলে আসে। তো এই যে আতঙ্ক মনের মধ্যে, এই আপনার স্টুডিওতে বসে, দিস ইজ রিয়ালিটি। দেখেন, আমি বলার পরে উনি সরকারি দল সেও কিন্তু হেসে দিয়েছে, সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু বেনজিরের নামটা চলে আসছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন ওয়াহিদুর রহমানের কথাটা যেটা বলি, সেটা হলো এই ভদ্রমহিলা কি করেছেন আমি জানি না, দুর্নীতি দমন কমিশন কি করেছেন তাও আমি জানি না। তবে মূল ব্যাপারটা হলো যে প্রত্যেকটা পদেরই কতগুলো এক্সিকিউটিভ ক্ষমতা রয়েছে। তো এক্সিকিউটিভ ক্ষমতা থাকার কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু কর্মকর্তা কেবলই মাত্র বড় বড় কর্পোরেট হাউসগুলোকে ভোগানোর জন্য, তাদেরকে নাজেহাল করার জন্য ইচ্ছে মতো দাবিনামা পেশ করে। সেটা কাস্টমস করে, সেটা বন্ড অফিস করে, সেটা আয়কর বিভাগ করে। কথা নেই বার্তা নেই, একটা চিঠি ইস্যু করে দিয়ে গেল যে তোমার বিরুদ্ধে 100 কোটি টাকার একটা দাবিনামা আছে। এটা হয়, অহরহ হয়। কেন হয়? আমি যেহেতু ব্যবসা বাণিজ্য করি, আমার এই অভিজ্ঞতা রয়েছে। ধরুন, একজন এই কুরবানিকে উফুল লক্ষ্য করে প্রত্যেকটা অফিসে একটা দুর্নীতিবাজদের একটা সিন্ডিকেট আছে। সেই সিন্ডিকেটের ফাঁদে যদি কোনো বড় ব্যবসায়ী, কোনো প্রতিষ্ঠান ওইভাবে পাত্তা না দেয়, তাহলে দেখা গেল তার বিরুদ্ধে একটা চিঠি ইস্যু হয়ে গেল। কোনো রকম বেজ নাই, নাই, দেখা গেল 300 কোটি, 400 কোটি, 500 কোটি। একবার আকিজ গ্রুপের বিরুদ্ধে এরকম 400 কোটি টাকার অভিযোগ চলে আসলো। তো এইরকম ক্ষেত্রে এরকম দেখা যায়, এরকম অনেক বেজলেস অভিযোগ আসে, যেখানে একজন সৎ অফিসার সত্যিকার অর্থে দায়িত্ব নিয়ে, সে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে এই জিনিসগুলো নিষ্পত্তি করে দেয় বৃহত্তর কর আদায়ের স্বার্থে। কেননা কর বিভাগটা একটা কোয়াসি জুডিশিয়াল বডি। তো আপনার যারা করদাতা, তাদের সাথে সুসম্পর্কর মাধ্যমে একটা নেগোসিয়েশন করে কর আদায় করার, নির্ধারণ করার অনেক ক্ষমতা, অন্তর্নিহিত ক্ষমতা একজন কর কমিশনারের আছে। এখন ওই জায়গাটাতে তিনি কি করেছেন আমি তো সেটা বলতে পারবো না। এখন ঢালাওভাবে আমাদের দেশে যেভাবে আজিজ বেনজিরের একটা নজির সৃষ্টি হয়ে গেছে, আমরা যখন আজিজ সাহেব বা বেনজির সাহেব যখন ক্ষমতায় ছিলেন, তাদের রুমের মধ্যে যদি অনেক বড় বড় মানুষ এখন যারা সমালোচনা করছেন তাদের যদি ডাকা হতো, আর আজিজ সাহেব যদি বলতেন বা বেনজির সাহেব বলতেন যে আমি তোমাকে 30 সেকেন্ড সময় দিলাম, ইউ ফরগেট ইউর ফাদার্স নেম অ্যান্ড কল মি ফাদার, আমাকে আব্বা ডাকো। এই এখন যে সমস্ত সমালোচনা করলেন, তারা ওই বেনজির সাহেব আজিজ সাহেবকে আব্বা ডাকতেন। আর এখন যে সমস্ত লোক বিপদে পড়েছে, আর মুহূর্তের মধ্যে আমরা তার বাপ মা তুলে 14 গোষ্ঠী গালাগালি করছি। তেমনি এই যে ভদ্র মহিলা, যার জন্য আমি এই ভদ্র মহিলাকে না জেনে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আমি তাকে মাহরুম করতে পারবো না, মানে তাকে অসহায় বানাই দিতে পারবো না। তবে যদি তিনি তার এক্সিকিউটিভ ক্ষমতা প্রয়োগ করে ওই যে বাংলাদেশের স্বনামধন্য 4টা মোবাইল কোম্পানি তো জানাতেন কোম্পানি না, তারা কেন একজন কর কমিশনারকে ট্যাক্স দিয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা একজন কর কমিশনারকে ইচ্ছা করলেও ট্যাক্স দিতে পারে না, মানে ঘুষ দিতে পারে না। আপনার গ্রামীণ ফোন বলেন বা অন্য যে সমস্ত কোম্পানিদের একটা রুলস অফ বিজনেস আছে, সেই অনুযায়ী তাদের কোনো ওয়ে নাই সিস্টেমের বাইরে গিয়ে একজন কর কমিশনারকে ঘুষ দেওয়ার। এবং দেখা গেল গ্রামীণ ফোনের সাথে বিটিআরসির কত 1200 কোটি টাকার একটা ছিল, ডিসপিউট ছিল। তো সেটাকে বিটিআরসি এবং তারা দুজনে মিলেমিশে এটাকে কমিয়ে খুব অল্পতে নামায় নিয়ে আসলো। এখন সেটা কীভাবে দেখবেন দুর্নীতি দমন কমিশন? তো এখন সরকারি অফিসেগুলোতেই যে এখন যা কিছু হচ্ছে, আবার এই যে এখন বেনজির সাহেব চলে গেছে, কারা বেনজিরের টাকা আদায় করতেন, কারা তার ক্যাশিয়ার ছিলেন, এই বড় বড় পুলিশ কর্তাদের নাম আসছে।
এটা আসলে একটা পুলিশ বাহিনীকে ধ্বংস করার একটা আলামত। মানে প্রশাসনের মধ্যে যে একটা এলোমেলো অবস্থা চলছে এবং একজন আরেকজনকে লাগিয়ে দিয়ে মূলত আওয়ামী লীগকে সর্বনাশ করছে, প্রধানমন্ত্রীকে বিব্রত করছে, দেশের অর্থনীতির 12টা বাজাচ্ছে এবং সব দিক মিলিয়ে একটা এলোমেলো অবস্থা করে ফেলছে। এই যে রাজনীতিহীনতা, এই রাজনীতিহীনতার কারণে এখন এই সারা দেহে এই বিশৃঙ্খলার যে ক্যান্সার, এটা ছড়িয়ে পড়েছে। যে যেখান থেকে পারছে বদনাম করছে, যে যেখান থেকে পড়ছে বলছে, এবং আমাদের কাছে যে তথ্যই আসছে সেটা আনার হত্যার তথ্যই আসুক না কেন, কিংবা বেনজিরের দুর্নীতি আসুক, কিংবা আজিজ সাহেবের দুর্নীতি আসুক, আমরা রেসপন্ড করতে পারছি না উইথ ডিউ রিগার্ড, রেসপেক্ট, কনফিডেন্স এবং ট্রাস্ট অর্ডিনেন্স নিয়ে। যে পুলিশের ওই কথা বলেছেন বা ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, আল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা দিয়ে মধু বের হয়, উনি যা বলেন সব সত্য কথা বলেন।